বাংলাদেশের জঙ্গলে একসময় ঘুরে বেড়াতো এমন এক প্রাণী যেটিকে দেখলে মনে হতো গরু, গাউর আর হরিণের এক অদ্ভুত মিশ্রণ। চার পায়ে যেন সাদা মোজা, চকচকে পেশিবহুল শরীর আর গভীর জঙ্গলের মধ্যে প্রায় ভূতের মতোই নীরব চলাফেরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের অধিকাংশ মানুষ তো দূরের কথা, অনেক বন্যপ্রাণী প্রেমীও এই প্রাণীর নাম শোনেননি। এটি হলো ব্যান্টেং, দক্ষিণ পূর্ব এশিয়ার এক রহস্যময় বন্য গরু। এদের দেখে অনেকেই ভুল করে গয়াল বা বন্য গাউর মনে করেন, কিংবা এর শিং দেখে এক মুহূর্তের জন্য আপনার মনে পড়ে যেতে পারে নীল গাইয়ের কথা। কিন্তু এরা সম্পূর্ণ আলাদা প্রজাতির বন্য গরু, যাদেরকে অনেকেই বলে থাকেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্য গরু। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বান্টিং আসলে কি, কেন এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্য গরুগুলোর একটি বলা হয়, গাউর আর গয়ালের সাথে এদের পার্থক্যই বা কোথায়, আর এরা কিভাবে হারিয়ে গেল বাংলাদেশের বন থেকে। বান্টিং হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এক ধরনের বন্য গবাদি প্রাণী। বৈজ্ঞানিক নাম বস জাভানিকাস। এদের পাওয়া যায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু বনাঞ্চলে। প্রথম দেখায় অনেকেই এদের গৃহপালিত গরু মনে করেন, কিন্তু আসলে এরা সম্পূর্ণ বন্য প্রাণী। পুরুষ ব্যান্টিং সাধারণত গাঢ় বাদামি বা প্রায় কালো রঙের। এরা জন্মের সময় লালচে বাদামি থাকে। বয়স বাড়ার সাথে সাথে এদের রং গাঢ় হতে হতে কালো হয়ে যায়। অন্যদিকে স্ত্রী ব্যান্টিং লালচে বাদামি। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এদের চার পায়ে থাকা সাদা দাগ, যা দেখতে একদম মোজার মতো। অনেক ওয়াইল্ড লাইফ এক্সপার্ট ব্যান্টিংকে বলে থাকেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্য গরুর একটি। বাংলাদেশে বান্টিং নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো অনেকে এটিকে গাউর বা গয়ালের সাথে গুলিয়ে ফেলেন, কারণ এদের প্রত্যেকেরই পায়ের নিচের দিকটা সাদা রঙের। তবে এদের মধ্যে বড় পার্থক্যও আছে। প্রথমেই আসি গৌড়ের কথায়। গাউর হলো পৃথিবীর সবচেয়ে বড় বন্য গরু জাতীয় প্রাণী। একটি পূর্ণবয়স্ক পুরুষ গাউরের ওজন 1 টনেরও বেশি হতে পারে। গাউরের শরীর বিশাল, কাঁধ অনেক উঁচু এবং দেখতে অনেক বেশি ভারী। অন্যদিকে বান্টিং তুলনামূলকভাবে চিকন, হালকা ও অনেক বেশি নিরীহ দেখতে। আর গয়াল হলো মূলত গাউরের গৃহপালিত রূপ। পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় এখনও গয়াল পালন করা হয়। অর্থাৎ গাউর হচ্ছে বিশাল বন্য গরু, গয়াল হলো গাউরের গৃহপালিত সংস্করণ, আর ব্যান্টিং সম্পূর্ণ আলাদা প্রজাতির বন্য গরু। যদিও তিনটি প্রজাতির মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। তবে বান্টিংকে চেনার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো এদের নিতম্বে থাকা বড় উজ্জ্বল সাদা দাগ। অনেকটা যেন শরীরের পেছনের অংশে কেউ সাদা রং দিয়ে আলাদা করে মার্ক করে দিয়েছে। কিন্তু গাউর বা গয়ালের মধ্যে এমন কোনো সাদা দাগ দেখা যায় না। এই কারণেই দূর থেকেও বান্টিংকে অনেক সময় আলাদা করে শনাক্ত করা যায়। বান্টিং সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্যগুলোর একটি হলো এরা অত্যন্ত লাজুক প্রাণী। মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত গভীর বনে চলে যায়। তবে শান্ত স্বভাবের হলেও এরা যথেষ্ট শক্তিশালী। একটি পুরুষ বান্টিংয়ের ওজন প্রায় 500 থেকে 900 কেজি পর্যন্ত হতে পারে। আরেকটি ভয়ঙ্কর তথ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বাঘ মাঝে মাঝে বান্টিং শিকার করে। বিশেষ করে দুর্বল বা ছোট বান্টিং বাঘের টার্গেট হয়। আর জানেন কি, ইন্দোনেশিয়ার বিখ্যাত বালি ক্যাটেল আসলে বান্টিং থেকেই এসেছে। হাজার হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ বন্য বান্টিং ধরতে শুরু করে। তারপর ধীরে ধীরে শান্ত স্বভাবের প্রাণীগুলোকে বেছে রাখা হয়, আর মানুষের সাথে মানিয়ে নেওয়া বান্টিংদের প্রজনন করানো হয়। এভাবেই বহু প্রজন্ম পরে তৈরি হয় গৃহপালিত বালি ক্যাটেল। এই প্রক্রিয়াকে বলা হয় ডোমেস্টিকেশন। অর্থাৎ হাজার হাজার গৃহপালিত গবাদি পশুর পূর্বপুরুষ হচ্ছে এই বন্য প্রাণী। অনেকটা যেমন কুকুর থেকে নেকড়ে, বন্য গাউর থেকে গয়াল, ঠিক
ঠিক তেমনি বান্টিং থেকে বালি ক্যাটেল। এমনকি বান্টিং পৃথিবীর প্রথম ক্লোন করা বিপন্ন প্রাণীদের মধ্যে একটি। 2003 সালে বিজ্ঞানীরা একটি মৃত বান্টিংয়ের সংরক্ষিত কোষ ব্যবহার করে ক্লোন তৈরির চেষ্টা করেন। প্রক্রিয়াটি ছিল অনেকটা বিখ্যাত ডলি শিপ ক্লোনিংয়ের মতোই। সংরক্ষণের উদ্দেশ্যে বিজ্ঞানীরা এর ডিএনএ ব্যবহার করে সফল ক্লোন তৈরি করেছিলেন। আর সবচেয়ে অদ্ভুত তথ্যগুলোর একটি হলো অস্ট্রেলিয়ায় এখনও বুনো বান্টিং পাওয়া যায়। মানুষের মাধ্যমে নেওয়া কিছু বান্টিং সেখানে গিয়ে বুনো অবস্থায় টিকে গেছে। 1800 সালের মাঝামাঝি সময়ে মানুষ কিছু বান্টিং ইন্দোনেশিয়া থেকে উত্তর অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। পরে কিছু প্রাণী পালিয়ে যায় বা ছেড়ে দেওয়া হয়, আর সেখান থেকেই শুরু হয় বুনো পপুলেশন। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন? অস্ট্রেলিয়া বান্টিংয়ের প্রাকৃতিক আবাসস্থলই নয়। এর মানে নিজ দেশের বন থেকে হারিয়ে গেলেও 1000 কিলোমিটার দূরের এক মহাদেশে এখনও বেঁচে আছে বান্টিং। এখন প্রশ্ন হলো, সত্যিই কি বাংলাদেশে বান্টিং ছিল? অনেক গবেষক মনে করেন একসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বান্টিং বিচরণ করত। বিশেষ করে বান্দরবান, রাঙামাটি, মিয়ানমার সীমান্ত ঘেঁষা বনাঞ্চল এলাকাকে এদের সম্ভাব্য হ্যাবিটেট হিসেবে ধরা হয়। কারণ মিয়ানমারের কিছু অঞ্চলে অতীতে বান্টিং পাওয়া যেত। তাই ধারণা করা হয় সেই বিস্তৃতি বাংলাদেশের পাহাড়ি বন পর্যন্ত পৌঁছেছিল। তবে সমস্যাও আছে। বাংলাদেশে বান্টিংয়ের খুব শক্ত বৈজ্ঞানিক প্রমাণ খুবই কম পাওয়া গেছে। এ কারণেই কিছু বিশেষজ্ঞ এখনও বিষয়টি নিয়ে বিতর্ক করেন। যদি সত্যিই বাংলাদেশে বান্টিং থেকে থাকে, তাহলে তারা হারিয়ে গেল কিভাবে? এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, বন ধ্বংস। পার্বত্য অঞ্চলের বিশাল বনভূমি ধীরে ধীরে কমে গেছে, ফলে এদের বাসস্থান ধ্বংস হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে খাদ্য সংকট। দ্বিতীয়ত, শিকার। বড় বন্য প্রাণীরা সাধারণত মানুষের টার্গেটে পরিণত হয় খুব দ্রুত, কারণ এদের মাংসের চাহিদা বেশি থাকে। আকারে বড় হওয়ায় শিকার মূল্যবান মনে করা হয়, আর ধীর গতির কারণে কিছু পরিস্থিতিতে সহজেই এরা ধরা পড়ে। তাই বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও বান্টিং ব্যাপক শিকারের শিকার হয়েছে। আর তৃতীয় কারণ হলো গৃহপালিত গবাদি পশুর রোগ। অনেক সময় গরুর রোগ বন্য গবাদি প্রাণীদের মাঝেও ছড়িয়ে পড়ে। ফলাফল, এক সময়কার রহস্যময় এই বনগরু আজ পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN বান্টিংকে এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। পৃথিবীতে এদের সংখ্যা মাত্র 4 থেকে 8,000। তবে বাংলাদেশে এই প্রাণীটি সম্পূর্ণ বিলুপ্ত। হয়তো বাংলাদেশের কোনো গভীর জঙ্গলে কখনো ঘুরে বেড়াতো এই সুন্দর প্রাণীগুলো, কিন্তু আজ তারা শুধু ইতিহাস, বিতর্ক আর হারিয়ে যাওয়া বন্য প্রাণী। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। যদি বন হারায়, তাহলে একসময় প্রাণীগুলোও হারিয়ে যায় নিঃশব্দে। এই অনন্য সুন্দর প্রাণীটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।